You are watching News 24 Time News Channel. ভয়াবহ প্রতারণার শিকার হলেন হিতাধিকারীরা। লোন দেওয়ার নাম করে 11 জনের কাছে বিশাল পরিমাণের অর্থ নেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত লোনের সিকিবাগও পাননি তারা। অর্থের পরিমাণ ছিল প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। টাকা ফেরত চাইলে আজ দেব কাল দেব এমনটা বাহানা করতে থাকেন। এতে তাদের ধৈর্যচ্যুতি ঘটছে। চন্দ্রবংশী শিলচরের এক কোম্পানির সঙ্গে যুক্ত করিমগঞ্জের এজেন্ট সৌমিত্র ভট্টাচার্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করলেন ভুক্তভোগীরা। আজ সকালে শহর করিমগঞ্জের লঙ্গাই এলাকায় করিমগঞ্জ এজেন্টের বাসভবনে গিয়ে অর্থ ফেরত চাইলে এজেন্টের পরিবারবর্গ তাদের অপমান করেছেন বলে উল্লেখ করেন ভুক্তভোগীরা। লোনের নাম করে অর্থ নেওয়া হয়েছিল, তাই তাদের অবিলম্বে অর্থ ফেরত দেওয়ার দাবি জানান তারা। না হলে আইনের আশ্রয় নেবেন বলে এজেন্টের বিরুদ্ধে হুমকি প্রদান করেন। এদিকে ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের এজেন্ট সৌমিত্র ভট্টাচার্য এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ভুক্তভোগীরা ও কোম্পানির এজেন্ট আমাদের কাছে কি বললেন তা শোনা যাক। সৌমিত্র ভট্টাচার্য লোন দিবে চন্দ্রবংশী বলে টাকা নিয়েছিল। 16,000 13,000 এইরকম টাকা নিয়েছিল। আজকে 3 বছর হয়েছে আমরা টাকাটি ফেরত পাইনি। এখন আপনি কিসের জন্য এসেছেন? টাকাটি নেওয়ার জন্য। আজকে দেবে কালকে দেবে বলে টাকাটি কোনো নিখোঁজ হয়ে গেছে টাকাটি। আপনার তার সাথে যোগাযোগ করেছিলেন কি? হ্যাঁ, কতবার 15 থেকে 20 বার আসলেই বলে আজকে না কালকে, কালকে না পরশু দিন, এইরকম করে আমাদের ঘুরাচ্ছে। এখন আপনারা কি করতে চান? আমাদের টাকাটি ফেরত পাইতে চাই। কত টাকা নিয়ে? প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা হবে সবে 11 জন মিলে। আজকে এসেছিলেন নি কোনো? হ্যাঁ, কি বলেন? করে দেওয়ার পরে বেতালা অপমান করেছে। কে করেছে? ছেলে মা। এসেছিলেন কিসের উদ্দেশ্যে? চন্দ্রবংশী লোন দিবে বলে নিয়েছিল। ও বলেছে যে টাকা যদি মার যায় তাহলে আমি ভরে দেবো, কোনো কিছু হবে না। ও গ্যারান্টার হিসাবে নিয়েছে টাকা। ও বলেছে আমি করিমগঞ্জে থাকি, টাকাটা কোনো জন্য আপনাদের টাকা মার যাবে না, যদি মার যায় তাহলে আমরা টাকাটা ভরে দেবো। ওনার সাথে কিভাবে সাক্ষাৎ হয়েছিল আপনার? উনি কমপ্লেক্সে গিয়েছিলেন, আমাদের একজনের ঘরে জবাদির ঘরে গিয়েছিলেন। উনি বলেছেন যে টাকাটা একটা লোন নেবে আপনাদের। উনি বলেছেন কিসের লোন? বলেছে যে ও চন্দ্রবংশী একটা লোন এসেছে, প্রথম ইন্স্যুরেন্সে দিতে লাগবে 16,000 টাকা। 16,000 টাকা যদি আপনারা কেউ মারা যান তাহলে এই ইন্স্যুরেন্সটা 5 বছর পরে ইন্স্যুরেন্সটা পেয়ে যাবেন। 16,000 টাকা করে সবাই দিতে লাগবে, 10 জনের গ্রুপ আছে। তো বলেছে আমরা ঠিক আছে আমরা দিয়ে দেবো। আবার আমরা বলেছি যে যদি টাকাটা মার যায় তাহলে কি হবে, টাকাটা কে দিবে? আমরা কিন্তু কোম্পানিকে আমরা চিনি না, কিন্তু তোমাকেই চিনি। তো বলেছে টাকাটা মার যাবে না, যদি টাকাটা মার যায় তাহলে আমি দিব। আমি করিমগঞ্জের ছেলে, আমি গাছকালিবাড়ি রোডে থাকি। এখন বলেছি যে গাছকালিবাড়ি রোড থেকে এই ঘরে এসেছে, আমরা সবাই এসেছি, বলছি যে নইল টাকাটা দেওয়ার জন্য। ও বলেছে কোম্পানি মাইর খেয়েছে, আমি কি করবো, আমি কি করবো দেবো। আমি বলেছি যে কোম্পানি মাইর খেলে কী হবে, আপনি তো বলেছেন যে কোম্পানি মাইর খেলে আমরা টাকাটা দিয়ে দেবো। ও মহিলাদের সাথে বহুত অপমান করেছে। এখন আপনারা তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে? এখন বলেছি যে আমরা কিছু চাই না। ও বলেছে যে টাকাটা যদি মাইর যায় উনি দিবে, উনি টাকাটা দিবে, আমরা কোম্পানিকে আমরা চিনি। কিন্তু টাকা তো দিচ্ছেন না, দিচ্ছে না। এখন আমরা কি করব? এখন আমরা অন্য আশ্রয়। আমি গিয়েছিলাম আমরা এখানে চন্দ্রবংশী নিধি লিমিটেড অ্যাডভার্টাইজ পেয়ে আমরা এখানে ঢুকেছিলাম। ঢোকার পরে এখানে কোম্পানি বলেছিল যে 10 জনের একটা এসআরজি গ্রুপ করার জন্য। সেইভাবে আমরা এসআরজি গ্রুপ। কোন কোম্পানি? চন্দ্রবংশী নিধি লিমিটেড, শিলচর অম্বিকাপট্টি। তার ডিরেক্টর হলো এমডি লস্কর, যে টাইটেলটা হলো লস্কর উনার। হ্যাঁ, তো প্রথমত এদের যে গ্রুপ, এদের গ্রুপের মধ্যে বিশাল নামে একটা ছেলে আছে, বিশাল দাস, সুভাষনগরের ছেলে। ও গিয়েছিল, গিয়ে প্রথম ওদের সাথে ইন্ট্রোডিউস করে, এরপরে আমাকে বলেছে ভাই চল আমার লগে একদিন চল, গিয়া আমি গ্রুপটা বানাইলাম, তুই আমার লগে থাকিস। আমি তো আচ্ছা ঠিক আছে চল। যাওয়ার পরে গিয়া তাদের লগে মারছে। আমি যে বলছি আমারও তারা কয়েকটা কোয়েশ্চন করছে, যেরকম যেটা যখন আমরা কোম্পানির ক্ষেত্রে কোম্পানি যেটা রুলসে আমি করে দিচ্ছি, শিলচরে কোম্পানি আছে, ওই রকম অম্বিকাপট্টির মধ্যে আছে, এমডিও আছে, এরকম আপনারা নেটের মধ্যে দেখিলেন।
আপনারা দেখে আপনারা যদি পছন্দ হয় তখন আপনারা অ্যাপ্লাই করেন। আমি এরকম তারা আমি ফার্স্টেই বলছি। এর মধ্যে আমি কিন্তু তাদের অভিযোগ ছিল যে আপনি বলেছেন যে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার লোনে অ্যাপ্লাই করুন, যা টাকা যদি যা মায়ের খেয়ে যায় তাহলে আমি ভরে দেবো। আমি এরকম কোনো ধরনের স্টেটমেন্ট বলিনি। আপনি উল্লেখ করেছেন যে বিশাল ওই কোম্পানির কে, মানে ডিজিগনেশন কি? বিশাল আমরা সবই আমরা একটা বিডিএম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, মানে হিসাবে আপনাকে প্রমোশন করে। বিশাল কোন জায়গা? শিলচরে? অম্বিকা শিলচর না, ওনার হলো সুভাষনগরের ছেলে। উনিও আমরা একটা ফ্রেন্ড ছিলেন। কতটা জিনিসের পরে ওদের করে যখন প্রবলেম হচ্ছে, আমার করে যখন সেভেলের টাইম ওরা যখন এসে আমাকে দিকদারি দিচ্ছে, আমার উপরে ব্লেম করছে, আমি ওকে বলেছি দেখ ভাই তোর গ্রুপ আমাকে বারবার এসে দিকদারি করছে, আমার তো কোনো গ্রুপ গিয়ে তোকে তো দিকদারি করেনি। আমার গ্রুপ আমি ওদেরকে বুঝিয়েছি, অফিসে নিয়ে গিয়েছি, সব কিছু দেখিয়েছি। তুই তোর একদিন গিয়ে তোরা গিয়ে দেখা। ও যায় না, ও ডাইরেক্ট উঠে বলে আমি কোম্পানির সাথে কোনো লিঙ্ক নাই, আমি কোম্পানির আমার কাছে একটা বয়সও পর্যন্ত আছে। ও নিজে বলেছে যে আমার কিছু করার নাই, আমি হাত উঠাই দিছি, তুইও হাত উঠাই দে, হ্যাঁ এইরকম সেরকম কথাবার্তা বলেছে। আমি কেউর টাকায় কেউ কিন্তু আমি খাইনি। যদি আমি খেয়ে থাকতাম তে আমি এরকম এখানে বসে থাকি না। আমি একটা জোয়ান ছেলে, আমার লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। ওরা আমার এখানে এসে যেরকম তামসামি করছে, এখন আমার উপরে তো আমার তো লাইফ রিস্ক চলছে না। কাঁঠাখাল নদীতে তলিয়ে গেল এক যুবক। আলগাপুর বিধানসভা কেন্দ্রের এলাকার বাসিন্দা বনমালী তন্তুর ভাইয়ের ছেলে বিকাশ তন্তু, বয়স 17 বছর। স্থানীয় সূত্র মতে কাঁঠাখাল নদীতে আজ দুপুরে স্নান করতে গেলে নদীতে হঠাৎ তলিয়ে যায় সে। স্থানীয় জনতা নদীতে নেমে যুবকের সন্ধান চালালেও উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ছুটে আসে এসডিআরএফ বাহিনী উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। আজকে আমাদের উত্তর নারায়ণপুর জিপি এবং বর্ণিবীজ জিপির অন্তর্গত কাটাখাল নদীতে আমাদের বর্ণিবীজ বাগানের একজন যুবক 16 থেকে 17 বছর তার আনুমানিক বয়স হবে, সেই বনমালী তন্দু ভাই এখন থেকে 1 ঘন্টা আগে কাটাখাল নদীতে জলে ডুবে গেছেন। যার দরুন আমরা সঙ্গে সঙ্গে হাইলাকান্দি জেলাধিপতির সঙ্গে ফোন যুগে যোগাযোগ করেছি। মাননীয় জেলাধিপতি মহাশয় সাথে সাথে এনডিআরএফ এবং এসডিআরএফ পাঠিয়েছেন। ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় শহীদ ভারতীয় সেনাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল করিমগঞ্জে প্রতিষ্ঠিত সংগঠন বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী। শহরে বেবিল্যান্ড ইংলিশ স্কুলে আয়োজিত বিশেষ কার্যক্রমে 22টি প্রদীপ প্রজ্বলন করে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। ছিল সংগঠনের বিভিন্ন দিক দিয়ে পর্যালোচনা। অতি কম সময়ের মধ্যে সংগঠন সুপরিচিত হতে সক্ষম হয়েছে এ নিয়ে ব্যক্ত করেন অনেকেই। সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করা হয়। গৌতম দেব, বলরাম দাস, প্রশান্ত চক্রবর্তী, শর্মিষ্ঠা খাজানসি, স্বপন কুমার ঘোষ, চিন্ময় বড়ুয়া প্রমুখ উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। স্বাগত ভাষণ দেন করিমগঞ্জ কেন্দ্রের সংযোজক অরূপ রায়। 20 জন বিশিষ্টদের সংগঠনের পক্ষে পুস্তক প্রদান করা হয়। ওগুলো সেমিনারের মাধ্যমে রিচিং ফর্মে আসছে। লাস্ট 3 ইয়ার্স আমরা কিছু বস্তিতে, যেটা ওদের ভাষাতে হচ্ছে রামসাম হম মানে ভগবানের স্থান, এই প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে। এবং সবশেষে আবারও ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী তোমাকে বলছে তুমি নিজে অন্যের জন্য একটু কিছু করো। তুমি যেভাবে চলো এতটুকু অন্তত অন্যের জন্য করো। হ্যাঁ, আর সারাদিনে যতগুলি নেগেটিভ কথা বলো দেখবে প্রত্যেক মানুষ বলে। তো ওখানে আমি নেগেটিভটা কীভাবে বন্ধ করতে পারি, আমার কিছু ফ্রেন্ডরা বলে আমি মনে করে কনসাসলি না বলার চেষ্টা করতে। এইটা যদি তুমি করতে পারো তাহলে দেখবে তোমার কোশ্চেনের রিপ্লাইটা ধীরে ধীরে তুমি নিজে নিজে পেতে পারো। হ্যাঁ, আমরা সবাই কিন্তু মানুষ, কিন্তু আমরা সেই যে মানুষ থেকে দেবত্বে উত্তরণের যে প্রসেস
পশুত্ব বেশি হয় তারাই কি করে নানা অসামাজিক কাজ করে। কিন্তু পশুত্বকে জয় করার জন্য আমাদের ভিতরে যে দেবত্ব আছে সেই দেবত্বকে জাগ্রত করতে হবে এবং সেই দেবত্বের মধ্য দিয়ে আমরা মানুষ হওয়ার যে গৌরব সেটা অর্জন করব এবং মানুষের যে কোনো বিভেদ নেই, আত্মা পরমাত্মা ছোট ছোট আত্মা হয়ে আমাদের সবার মধ্যে আছেন, সেই সমস্ত আত্মাকে আমরা সেই জন্মদিনটা সমগ্র ভারতবর্ষে আমাদের যত কার্যস্থান নগরস্থান আছে সেখানে খুব গুরুত্ব সহকারে এই দিবসটি পালিত হয় এবং সেই দিবস পালনের মাধ্যমে আমাদের যে সেবামূলক কাজ সেগুলো চালিয়ে দেওয়া হয়। তারপর হলো টিকা জয়ন্তী, সেটাও দ্বিতীয়। তারপরে যেটা হলো বিবেকানন্দ জয়ন্তী 12ই জানুয়ারি। গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে পর্যালোচনা করতে শহরের রবিবারের সাহিত্য আড্ডা প্রতি রবিবারে এক বিশেষ আসরের আয়োজন করে থাকেন। আলোচনা সহ কবিতা ইত্যাদি তুলে ধরেন কবি সাহিত্যিকরা। ব্যতিক্রম ছিল না আজও। আজকের প্রসঙ্গ ছিল করোনা মহামারী ও তার প্রতিরোধ। ওই প্রসঙ্গ নিয়ে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সাবধানতাই মহামারী থেকে আটকাতে পারে বলে উল্লেখ করেন অনেকেই। নারায়ণ মদক, গীতা সাহা, অনিন্দিতা চক্রবর্তী, প্রতিমা শুক্লবৈদ্য, শঙ্করী প্রভা আচার্য, সুদীপ ভট্টাচার্য, অভিষেক সেন, সন্তোষ দত্ত, মনমোহন রায় প্রমুখ পর্যালোচনা করেন। পৌরোহিত্য করেন বিনোদলাল চক্রবর্তী। পর্যালোচনা শেষে কবিতা পাঠ করেন সুদীপ ভট্টাচার্য। আজকে করোনার প্রথম যখন করোনা শুরু হয় গত বছর, তখন যে ভয়াবহতা এবং রূপটা কি এবং এটা কতটুকু ক্ষতিকারক এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। পত্রপত্রিকায় রুটিনে প্রথমে কথা যে অতি সংক্রামক, এটাও আমরা প্রথম দিকে কাজ করতে পারি। গত এক বছরের অভিজ্ঞতায় আমরা যা বুঝেছি যে প্রকৃতপক্ষে এই জিনিসটা, এই সংক্রামক ব্যাধি বা তার যে ভাইরাস, এটা কিন্তু চীন স্বীকার করুক বা না করুক, উৎপত্তিটা ছিলই। সারা বিশ্বে অন্যান্য রাষ্ট্ররাও বলছে যে চীন নীরব, কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর বাকি দেশগুলা কিন্তু চীনের একটা কঠোর পদক্ষেপ নেওয়ার কোনো ইয়ে করে থেকে যে এটা সর্বত্র যে সারা বিশ্বে যে কীভাবে ছড়িয়ে পড়েছে, এটা একটা বিরাট অনেক অদ্ভুত একটা ব্যাপার। আগে যদিও বলা হচ্ছে যে 100 বছর পর পর এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু দেখা যাচ্ছে যে আগের 100 বছরের যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু একটা সীমাবদ্ধ অঞ্চলে যেন একটা সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, আর এখন এই একটা ব্যাপার দেখা যাচ্ছে যে একই সময়ে গোটা বিশ্বে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এই ঘটনা এখন পর্যন্ত যারা জীবিত রয়েছেন তারা তো কিছু দেখেনি এরকম একটা ঘটনা। অভূতপূর্ব একটা বিরল ঘটনা হয়ে গেছে এবং আরও আশ্চর্যের ব্যাপার যে দিনের পর দিন কীভাবে যে চলছে এবং মানুষ এভাবে মারাও যাচ্ছে, মানুষ যে কীভাবে সাবধানতা অবলম্বন করে বুঝি না, কিন্তু ক্ষতি যা হয়েছে আর কি, যেমন ছোটরা বুঝতে পারছে না। আমি জানি আমার পরিচিত একজন আছে, তার ছেলে এতটুকু, সে তো বাড়িতে দিব্যি খেলাধুলা করে বেড়াচ্ছে, সে নাকি বলে করে বাধ্যতামূলকভাবে আমাদের ঘরে পিরিয়ডে আমাদেরকে লকডাউনের মাধ্যমে
সেটা অনলাইনের মাধ্যমে প্রথমে বিদেশে আমি নিজের টিভিতে দেখলাম যে ব্যাংকক কিংবা সিঙ্গাপুর ওইসব জায়গাতে টিচাররা বসে ঘরেই ওনারা হোয়াটসঅ্যাপে মানে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা দিচ্ছে। তো ওই জিনিসগুলো থেকে আমাদের ইন্ডিয়াতেও বাচ্চাগুলো বসে থাকবে, যার জন্য অনলাইন শিক্ষাটা শুরু হলো। আমার যাই হোক, তো আমার মতে যে একদম বসে থাকার থেকে যেটা যে বসে থাকার থেকে যাতে এগুলা পড়াশোনা করতে পারে, হয়তো মানে মন্দের খালি জিনিসটা মন্দের খালি একটা দৈনিকের জীবন এমনিতেই থেমে গেছে। যেমন জীবনটা মানে আনএক্সপেক্টেড এবং অনেক দিনের জন্য, আমরা কেউ জানি না যে এটা কত দিনের জন্য। তো যার জন্য আমরা যেটাতে যেভাবে খুশিয়ে থাকা মানে আপুসের মাধ্যমে এই করোনা পিরিয়ডে থাকা, যে আমার আনন্দ হচ্ছে গান গেয়ে, দেখা গেল যে আমরা গান গাইছি অনলাইনে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে এইটাকেও ভালো লাগে না, যে না একঘেয়ে। তো এই একঘেয়ে আমি কাটানোর জন্য সাহিত্য করে সংস্কৃতি সব কিছু আমরা You are watching News 24 Time News Channel.